শিবির করতো তাদেরকে গলায় জুতোর মালা পরিয়ে তাদেরকে যখন ঘোরাচ্ছিল। একটা ছেলে আছে হাসনাত আবদুল্লাহ, আমার ভালো লাগে। কেন ভালো লাগে জানি না। আমি অমানুষ, আমি দাবি করি। আমাকে অনেকে বলে এই লোকটা আধা পাগল। 40-তে নটি সুন্দরীরা মাঝে মাঝে আমাকে একটু তটস্থ করে দিয়েছিল। শিক্ষকদের বেতন বাড়ানোর আগে দেখতে হবে ওই শিক্ষকের যোগ্যতা আছে কিনা। একটা নোবেল উনি পাওয়ার জন্য 10 লক্ষ রোহিঙ্গাকে এনে আশ্রয় দিয়েছে। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন একজন বিশ্ব পরিব্রাজক বনি আমিন। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, থ্যাংক ইউ। চ্যানেল আইতে স্বাগত। ধন্যবাদ। আমার মনে হয় দ্বিতীয়বারের মতো চ্যানেল আইতে আবার আসলাম। এর মধ্যে কোন কোন দেশগুলো ঘুরলেন? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, মঙ্গোলিয়া। চেঙ্গিস খানের সেই যে ভাস্কর্য, ওইখানকার অনুভূতিটা আসলে কেমন ছিল? ইটস আ হিউজ ল্যান্ড, মাত্র 23 লক্ষ লোক বসবাস করে। ওখানে বৃক্ষরাজিটা খুবই কম। আমার খুব ভালো লেগেছে মঙ্গোলিয়া। আবারও যাব আগামী বছর। আমরা যারা বাংলাদেশে, আমরা তো জানি যে বৃক্ষরাজি কম থাকা মানে সেখানকার অক্সিজেনের একটা অভাব বোধ হয়। বৃক্ষর ব্যাপারে যখন ওদেরকে প্রশ্ন করলাম, ওরা বললো যে আমাদের বৃক্ষরাজি নেই, আমরা খুব খুশি। কেন খুশি? বলল যে পাহাড়ে যে বাঁক আছে না, ঢেউ আছে, এই ঢেউগুলো দেখে দেখে আমরা বুঝি কার বাড়ি কোন দিকে। আর আমাদের পশুরাও, গবাদি পশুরাও পথ হারায় না। 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি তৃতীয়বার বাংলাদেশে আসলেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের যেই রকম প্রেক্ষাপটের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, মানবিক পরিবর্তনগুলো চেয়েছিলেন, সেটা কি পেয়েছেন? ধীরে ধীরে কোনো কিছু পেতে হলে ধীরে ধীরে। 2000-এর রক্তক্ষয় দিয়ে ময়লা সাফ করা যায় না। লুক এট কম্বোডিয়া, লুক এট ভিয়েতনাম। কি পরিমাণ বছরের পর বছর মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, রক্তক্ষয় হয়েছে, রক্তের গঙ্গা বয়ে গেছে। আজ তারা কোথায় আছে? আমি আরও রক্তক্ষয় হোক সেটা বলছি না, তবে যেহেতু রক্ত কম ঝরেছে সেহেতু আমাকে অন্য দিক দিয়ে কম্পনসেট করতে হবে। আগে ছিলেন তিনি যে পাপটা করে গেছেন, এই পাপকে সাফ করতে ব্যাপক সময় লাগে। তিনি যে আগে ধার দেনা করে ঘি খাইয়ে গেছেন, আমাকে এখন দেনা পরিশোধ করতে হচ্ছে। যে কোনো বিপ্লব উত্তর সাথে সাথেই সুফল কামনা করা ঠিক না, এটা আমি মনে করি আর কি। একটি সুস্থ দেশের বিপ্লব উত্তর সময়টা আসলে কেমন হওয়া উচিত ছিল? যেহেতু ওই যে বললাম কম রক্ত গেছে, সংশোধন হতে একটু সময় লাগবে। ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো যদি ব্যাপক রক্তের বন্যা হয়ে যেত, তাহলে দ্রুত ওরা বুঝতে পারত যে কি ভুল, কি পাপটা আমরা এতদিন করেছিলাম। তারা সংশোধনে চলে গেছে। বাট এইখানে যেহেতু আমাদের রক্তটা কম খরচ হয়েছে, তো তাহলে আমাদের একটু সময়ও লাগবে, একটু বেশি। স্যার, আপনাকে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখে যে আপনি জামায়াতে ইসলাম এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবিরকে নিয়ে খুব প্রচারণার ব্যস্ত থাকেন। এটাই কি আপনার রাজনৈতিক পরিচয়? আমরা যদি একটু জানতে চাই। না, এটা আমার রাজনৈতিক পরিচয় না। আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আমি কিন্তু ভালো মুসলমান না। আই এম নট এ গুড মুসলিম। এবং আমাকে মুসলমান হিসেবে কেউ যদি রেফার করে, আমি মনে করি সে বোকা লোক, কারণ আমি একজন ভালো মুসলমান না। তবে আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল 1980-তে বা 80-র শেষ দিকে। আমার চোখের সামনে যে 3 জন ছাত্র শিবির করতো, তাদেরকে গলায় জুতোর মালা পরিয়ে তাদেরকে যখন ঘোরাচ্ছিল সূর্য সেন হল, তারপর সেখান থেকে অপরাজয়ে যে বাংলা সেখান পর্যন্ত নিয়ে গেল, সেটা আমার মনের মধ্যে ছিল। আমি খুব কষ্ট পেয়েছি যে যাদেরকে তোমরা আজ জুতার মালা পরিয়েছ, এরাই কিন্তু একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ছায়া দিয়ে রাখবে। আমি শাসন করছে বলবো না, আমার খুব কষ্ট ছিল। সহানুভূতি
সবসময় ভিকটিমের দিকে যায়। এই ছাত্র শিবির, এই জামায়াতে ইসলাম, এরা সাফার করতে করতে আজ এখানে এসেছে। আপনি কি তখন কি ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন? না না, ওরা আমাকে তো একেবারে রাস্টিকেট করে দিয়েছে। আমি ওখানে 1.5 বছর ওদের সাথে ছিলাম। এরপরে বললো ও ভালো মুসলমান না, আমাকে বলে নাকি ভালো মুসলমান না। আমাকে 78-এর সম্ভবত ডিসেম্বর বা 78 ডিসেম্বরে ওরা আমাকে বের করে দিয়েছে। প্রথম প্রেম ভোলা যায় না, বুকের মাঝে এখনো ছিল, তখনও ছিল। শিবিরের যে রাজনৈতিক স্তর থাকে, এই স্তরে আপনি কোন পর্যন্ত গিয়েছিলেন? আমি তো মাত্র বই পড়াই শুরু করেছিলাম। আমাকে বই পড়তে দিত আর আমি চলে যেতাম সিনেমা দেখার জন্য। বলতো যে বই পড়া শেষ হয়নি, তুমি চলে গেছো সিনেমার সাথে, আরও 2-3 জন কর্মীকে নিয়ে গেছো, এরা ঠিক মতো নামাজও আসে না। তো পরে বললো যে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা, ওরে আউট করো। ছাত্র শিবির আমাকে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাকে আউট করে দিয়েছে। তবু বলছিলাম প্রথম প্রেমিকাকে ভোলা যায় না। আমরা অনেক সিনেমায় দেখি বীর যারা, মেহুনা, সেসব সিনেমায় জীবনের শেষ প্রান্তে গিয়ে আবার দেখা হয়। আপনি বোধহয় সেরকমই শেষ প্রান্তে আবার শিবির বা জামাতের সাথে সেই প্রণয়ের জায়গাটায় চলে যাচ্ছেন? না, আসলে কি ওদেরকে যেভাবে দেখে এসছি, আমি ওদের প্রতি আমার একটা অবসেশন ছিল যে এত সুন্দরভাবে একটা রাজনৈতিক ধারাকে ধরে রেখেছে। সেই দিক থেকে আমার একটা দুর্বলতা অবশ্যই আছে। থ্যাংক ইউ। স্পষ্ট স্বীকারোক্তি। বনিয়ামিনের রাজনৈতিক পরিচয় কি, বা তার রাজনৈতিক দর্শনগত ধারাটা কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকার কথা না। আমি মনে করি যারা সৎ এবং সত্য কথা বলে, আমি তাদের পক্ষে আছি। যেহেতু আপনি অস্ট্রেলিয়ান নাগরিক, সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে বলার কথা না, কিন্তু আপনি যেহেতু বাংলাদেশের রাজনীতির সাথে নিজেকে সংযুক্ত রাখেন প্রত্যেকটা বিষয়ের সাথে, সেক্ষেত্রেই আমার জিজ্ঞেসটা করা। জন্ম ঋণ, আর এই ঋণের জন্যেই মাঝে মাঝে একটু কাঁচু মাচু করে উঠি, বলি আহা এ কি হচ্ছে গো, এটা কেন হচ্ছে? আদারওয়াইজ আমার বলাটা সাজে না, কেন আমি এই দেশের নাগরিক না। জন্মেছি সেই জন্যই বলা, আর কিছুই না। তবে আমার জন্মদেশ ভালো থাকুক। ওদের এখানে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, অনেকে আমাকে বলে এই কাঠ ফাটা রোদ সিডনিতে তুমি ছাতা নিয়ে ঘুরছো কেন? আমি বলি না, আমার জন্মদেশে বৃষ্টি হচ্ছে তো তাই। আমি ওখানে ছাতাটা আমি মেলে ধরি, মিনস আই ফিল মাই বার্থ প্লেস। অনেকে মনে করছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বনিয়ামিনদের সময় এসেছে, সে কারণেই কি ছাতার গল্প, না এই প্রেমটা দীর্ঘ সময়ের লালিত স্বপ্ন? আমি সবসময় এখন যে ধারায় আছি সে ধারাতেই আমি ছিলাম। আমার অনেকে বলে আমি নাকি ডিগবাজি মেরেছি। না, আমি ডিগবাজি মারিনি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি কট্টর যারা মৌলবাদী, কট্টর যারা অন্যের মানে পরধর্ম সহিষ্ণুতা যাদের মধ্যে কম, তাদেরকে নিয়ে আমি সমালোচনা করেছি। আমি অবশ্যই করেছি, এখনও করি, এখনও মাঝে মাঝে চাঁড়া দিয়ে উঠি। তখন আমাকে অনেকে নাস্তিক বলে। তো নাস্তিক এগুলো আমি বুঝি না। আমার এক আল্লাহ, এক রাসূল, এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক নাতনি, এক নাতি, আমি বনিয়ামিন। থ্যাংক ইউ। আপনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে ভিত্তিগুলো, কিসের ভিত্তিতে পরিচালিত হোক বলে আপনি চান? নেতাকে নয়, নীতিকে দেখতে হবে। এবং যেই দল রাজনীতিকে তার পেশা হিসেবে নেয় না, সেই দলকেই অবলম্বন করতে হবে। সেই দলই এই দেশের দায়িত্ব বুঝে নেওয়া উচিত। এখন আপনার বিবেক বলুক, আমার এই জন্মদেশে কোন দল বা কোন দলের নেতারা তারা রাজনীতিকে পেশা হিসেবে মনে করে না? যেটা সংখ্যা খুবই সীমিত, হাতে গোনার মতো, খুব সীমিত।
আমি বলছি যেই দলের নেতারা এটাকে মানব সেবার মানব সেবা মনে করে রাজনীতিকে, সেই দলকে সমর্থন করা উচিত এবং সেই দলের লোকরাই, সেই দলই এই দেশকে চালানো উচিত, এবং আমি সেই দলের জন্যেই আমার সমর্থন সবসময় থাকবে। যেহেতু বনি আমিন একজন বিশ্ব পরিব্রাজক, এই প্রশ্নটা তাকে না করলে অসমাপ্ত থেকে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের পাসপোর্টের যে সুনামটা হারিয়েছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকার লেখায় দেখি, এইটা থেকে উত্তরণের পথ কি, বা কেন এমন হলো? এ বিষয়ে কিন্তু এটা দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের চক্করে পড়ে গেছে আমার এই জন্মদেশ। এই পাসপোর্টের মান হারানোর অনেকটা কারণ ছিল আমাদের যে বাহির থেকে যাদেরকে আনা হয়েছে, বিশেষ করে এরা কিন্তু দীর্ঘদিন ধরে এটা করছে যে বার্মা থেকে, আমরা যেটাকে এখন মায়ানমার বলা হয়, বার্মা থেকে কিন্তু 60s নে উইন যখন ক্ষমতায় এসেছিল 1965-তে, সেই 65-তে যেই রোহিঙ্গারা যখন এদেরকে পুশব্যাক করা হচ্ছিল ইস্ট পাকিস্তানের দিকে, তখন তারা এখানে এসে তখনও কিন্তু এই ইস্ট পাকিস্তানের পাসপোর্ট নিয়ে নিত। তারপর আসলো তারা নানা রকম এই অসাধু কর্মকর্তা যারা আছে তাদের কারণে, তাদের মাধ্যমে এই বাংলাদেশের পাসপোর্ট বা ইস্ট পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা চলে গেছে। কিন্তু যখন তারা ওখানে অন্য কোনো খারাপ কাজে ধরা পড়ে, তখন বলা হতো যে বাংলাদেশের লোকরা এই কাজটা করেছে। আসলে কিন্তু হি ওয়াজ সিম্পলি এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। তো এটা কিন্তু সব জায়গাতে লাখো লাখো পাসপোর্ট এই মানে অসাধু কর্মচারীরা ছেড়ে দিয়েছে, আমি সোজা বাংলায় বলবো, রোহিঙ্গাদের হাতে। আর ঠিক লেটেস্ট যেটা ঘটেছে, যিনি প্রাক্তন যে একজন সরকার প্রধান ছিলেন, তিনি শুধুমাত্র একটা উপন্যাস, কোন লেখকের উপন্যাস আমি ঠিক জানি না, এটাকে কি বলে, একটা নোবেল পাওয়ার জন্যে, একটা নোবেল উনি পাওয়ার জন্যে 10 লক্ষ রোহিঙ্গাকে এনে আশ্রয় দিয়েছিলেন। আমি বনি আমিন একাই সারা বিশ্বে একমাত্র বনি আমিন তখন প্রতিবাদ করেছিল। সেই লেখাগুলো, সেই ভিডিওগুলো এখনও আছে। আমি বার্মাতে, মায়ানমারের থেকেও কিন্তু মায়ানমারের বুকে বসে আমি রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া বিষয়ে তখনও আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু সারা বাংলাদেশ তখন বনি আমিনকে নিয়ে সমালোচনা করেছে, নানা রকম গালি বন্ধ করেছিল। কিন্তু সবাই দেখেছে 10 লক্ষ লোক উনি এনেছিল ওই উপন্যাস পাওয়ার জন্যে, নোবেল পাওয়ার জন্যে। আসলে 10 লক্ষ লোক নয়, তার সাথে আরও 5 লক্ষ লোক পেটে করে চলে এসেছিল, 15 লক্ষ লোককে ঢুকে দেওয়া হয়েছিল। আজ সারা বিশ্বে এই 10 লক্ষ লোকের মধ্যে কয়েক লক্ষ লোক এই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে চলে গেছে। তারা যে সকল অনৈতিক কাজ করছে, সেই দায়টা ভোগ করতে হচ্ছে আমার জন্মদেশ বাংলাদেশকে। ইভেন আমি 2 মাস আগে যখন সামোয়া দ্বীপে গেছি, সামোয়া দ্বীপের সর্বসাকুল্যে এখন 15 জন বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার আছে, তাদের মধ্যে 2 জন হচ্ছে রোহিঙ্গা, এবং এরা 2 জনে অপকর্মের জন্য ধরা পড়েছে। কিন্তু পুলিশের ডেপুটি চিফ আমাকে বলেছিল, তোমাদের বাংলাদেশের লোক এখানে অন্যায় কাজে ধরা পড়েছে। পরে আমি ওদের সাথে কথা বলে দেখলাম, ওরে বাবা, এরা তো সেই নোবেলপ্রাপ্ত সেই রোহিঙ্গা গ্রুপ। যখন আমি কোথাও শ্যুট করি, এবং আমি যদি আমার জন্মদেশের পরিচয় দিয়ে শ্যুট করি, আমি অ্যাক্সেস পাবো না, আমাকে অ্যাক্সেস দেবে না। আর সেই জন্যেই আমাকে আমার যে অফিসিয়াল যে নাগরিকত্ব, সেটা আমাকে স্বীকার করতে হয়। তখনই আমাকে স্পেসটা ছেড়ে দেওয়া হচ্ছে। এমনকি মঙ্গোলিয়াতে যখন, এই ভিডিওটা এখনও পাবলিশ হয়নি, যাবে, আমাকে এবং আমার স্ত্রীকে সে মঙ্গোলিয়ার যে চেঙ্গিস খানের যে ভাস্কর্য, তার নিচে রেড কার্পেটেড সম্বর্ধনা দিয়েছে একজন বিশ্ব পরিব্রাজক এবং অস্ট্রেলিয়ান হিসাবে। বাংলাদেশি যদি জানতো, রেড কার্পেটটা দেওয়া হতো না আমাকে। সেই ভিডিওটা সহসা ছাড়া হবে, এবং তাতে কি জনে জনে প্রশ্ন করা হয়েছে, এইভাবে ঘোড়ার দুধ নিয়ে দাঁড়িয়ে আছো, এত সুন্দর সুন্দর মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কার জন্য? বলে, তোমার জন্য, বনি আমিনের জন্য। হু এম আই? ইউ আর দ্য ওয়ার্ল্ড ট্যুরিস্ট। ভালো লেগেছে। এবং মালয়েশিয়াতে আমি তো এই বছরেই পুত্রজায়া, একেবারে ওদের সেক্রেটারিয়েট ভবনের সামনে আমার ক্যামেরার উপরে ঝাঁপিয়ে পড়লো একজন লোক। আমি যখন জানলো আমি বাংলাদেশে, আমার
সেই ভিডিওটা প্রচার হয়েছে, অনেকে দেখেছি যে লোকটা ঝাঁপিয়ে পড়ার আগেই কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। পরে বললাম যে নো এক্সকিউজ মি, আই এম ফ্রম অস্ট্রেলিয়া। বলার পরে সাথে সাথে লোকটা বসে গেছে, বসে বললো যে এবার তুমি যা ইচ্ছা তাই করো। ওরা বসে খাচ্ছিল, যা ইচ্ছা তাই ভিডিও করো। এটা আমাকে দরজাটা খুলে দেয়। আমার জন্মদেশের নাম নিলে একটু অসুবিধা হয়। আর এটা হচ্ছে বিশেষ করে আমাদের এই পাসপোর্ট ডিপার্টমেন্টে যারা আছে, এদের অপকর্মের কারণে অনেক দুষ্কৃতিকারীরা বাইরে গিয়ে খারাপ কাজ করে, আর এটার দায়ভারটা বহন করতে হচ্ছে আমার এই জন্মদাত্রী মা জননী বাংলাদেশ। বাংলাদেশকে যে ভীষণ সুন্দরের চোখে দেখেন, যেহেতু পুত্র জয়ার কথাটা বললেন লাস্টের, আমি ওখানে দেখেছি, ওখানে যে মসজিদে বিভিন্ন দেশ থেকে নারীরা এসে অবলীলা ওখানে ঘুরে বেড়ায় করে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের সাথে আমাদের দেশের নারীরা এগুলো পারবে কি না? এরকম অবশ্যই পারবে, তবে নারীর স্বাধীনতা শুধু পোশাক দিয়ে বিবেচনা করলে হবে না, যে পোশাক না, নারীর স্বাধীনতা অনেকভাবেই হয়, অনেকভাবে নারীকে স্বাধীনতা দেওয়া যায়, নারীর সুরক্ষা দেওয়া যায়, নারীর প্রোটেকশন, এটাও তো নারীর স্বাধীনতার ভেতরে পড়ে। আপনি একজন পরিব্রাজক সাথে নিয়েই সবসময় ঘোরেন, ভেরোনিকা আমিনকে। একজন নারী বা একজন নারীর মুক্ত চিন্তা বা একজন নারীর স্বপ্ন দেখার যে উচ্চতা, সেই জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? আপনি আপনার পাশের সেই নারীটিকে দেখে আসলে কি মনে হয়? এটা হচ্ছে স্বর্ণলতা, আমি হচ্ছে বৃক্ষ, আর বৃক্ষের উপরে স্বর্ণলতাটা ওটা তার জাল বুনবে। আপনারা নিশ্চয়ই গাছ দেখেছেন, গাছের উপরে স্বর্ণলতা, নারীরা তেমনই, গাছ যত শক্ত হবে, তার ডালপালা যত শক্ত হবে, আর ওই সোনালি লতাটা সেভাবে বুনতে পারবে অত সুন্দর করে। তো নারীকে আপনি বিশ্বাস ভালোবাসা দেবেন, আপনি সেরকম ভালোবাসা পাবেন। আর একটা বিষয় আমি বলে রাখি, আমি যখন পৃথিবী ঘুরি, অনেকে আমাকে বলে আপনি শুধু মেয়েদেরকে ইন্টারভিউ করেন, পুরুষদেরকে করেন না কেন? আমি তো পুরুষ, তাই না? তো আমি সবসময় বলি, আগেও বলেছি মনে হয়, যে কোনো দেশে গেলে 4টা জিনিস আপনাকে দেখতে হবে। সেই দেশের পাবলিক মার্কেট, লাইক কাউরান বাজারটা কেমন, বা ফকিরাপুলের বাজারটা কেমন, এরকম পাবলিক মার্কেট, পাবলিক লাইব্রেরি, পাবলিক হসপিটাল এবং নারী। এই নারীদের সাথে কথা বললে বা আর বাকি এই কয়টা জিনিস দেখলে একটা দেশের চিত্রটা খুঁজে পাওয়া যায়, এই দেশটা কোন অবস্থায় আছে। যেটা আমি মায়ানমারের রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে করেছি, এখানে নারীদের অবস্থা কী, তাই না? তো পুরুষদেরকে করলে, পুরুষ শাসিত এই বিশ্ব, ওই দেশের মূল চিত্রটা উঠে আসে না। অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিল, আপনি কোরিয়াতে এটা পারবেন না, জাপানে আপনি মেয়েদের সাথে কথা বলতে পারবেন না, ও জর্ডানে পারবেন না, ও চান্দুরা বুঝিনি। দিস ইজ বনি আমিন, অ্যান্ড আই ডিড ইট অ্যান্ড আই মেড ইট। আমি জর্ডানও করেছি, আরও মুসলিম আরও কান্ট্রিতে আছে, আমি করেছি ওখানকার মেয়েদের। তবে নির্ভর করে হাউ ইউ অ্যাপ্রোচ। ওই নারীর সাথে কথা বলতে আপনাকে কি পন্থা অবলম্বন করতে হবে, দ্যাটস ইট। আপনার চোখের দৃষ্টিটা যেন সুন্দর হয়, দ্যাটস ইট। এটা নিঃসন্দেহে সুন্দর, এবং নারীদের এই চোখের দৃষ্টি পড়ার ক্ষমতা সবচেয়ে বেশি দিয়েছেন আল্লাহ, তারা পড়তে পারে। অবশ্য আপনার ক্যামেরার সামনে যেসব নারীরা আসে তারা বনি আমিনের চোখ দেখেছে, সুন্দর চোখ, কিন্তু ক্যামেরার বাইরে সোশ্যাল মিডিয়ার চোখে যারা দেখে তারা একটু দুষ্ট মনে করে একজন বনি আমিনকে। না, এটা ঠিক, অনেকেই হ্যাঁ ওরা দুষ্ট মনে করে, বাট আই ডোন্ট কেয়ার। আমি কিন্তু আসলে ভালো মানুষ না, কিন্তু আপনারা, আমি একটা জিনিস বলি, আমি অমানুষ, আমি দাবি করি। মানুষের পর্যায়ে না, এই লোকটা অমানুষ, এমনই তো হবে, আমি এমনই হই, এমনই ছিলাম, এমনই আছি, অ্যান্ড আই লাইক ইট। জনগণ মনে করে যে বনি আমিনরা দেশের বাইরে বসে বাংলাদেশে একটু ভেজাল তৈরি করে, এই উত্তরটা কিভাবে দিবেন? আমি ভেজাল জিনিসটা আমি জানি হয়তো অনেকে করতে পারে, কিন্তু আমার মনে হয় না। যদি সত্য কথাটা যদি একটু বলে উঠি, সেটাকে কেউ ভেজাল বললে তাহলে কষ্ট পাবো। আমি মনে করি
যে আমারও তো কিছু বলার আছে, কিছু সে আছে। তবে কুকুরের গায়ে বিড়াল, বিড়ালের গায়ে কুকুর ফেলে দিয়ে ওদের দুজনের ঝগড়া দেখার মতো এই অ্যাটিচিউড আমার মধ্যে নেই। আপনারা নিশ্চয় জানেন কুকুর বিড়াল কিন্তু ওরা নিজেরা কিন্তু ঝগড়া করে, কিন্তু আপনি একটা কুকুরের গায়ে যদি একটা বিড়ালকে ফেলে দেন ওরা কিন্তু নিজেরা কিন্তু কামড়াকামড়ি শুরু করে। আই ডোন্ট ডু দ্যাট। স্যার, পুরুষের ব্যক্তিত্বটা আসলে কেমন হওয়া উচিত? নারীর বিষয়ে আমরা শুনেছি আপনার থেকে। আমার নিজেরই তো ব্যক্তিত্ব নাই, তো আমি এখন আরেকজনের ব্যক্তিত্ব কীভাবে বলবো? আমাকে অনেকে বলে এই লোকটা আধা পাগল, তো আমি বলি যে ঠিক আছে আমি আধা পাগল। ওই যে ডোনাল্ড ট্রাম্প, সেও নাচানাচি করে, আর কিম জন উন আছে উত্তর কোরিয়ার, এও আধা পাগল। তো এই আধা পাগলরাই পুরো পৃথিবী নাড়াচ্ছে, এরা শেক করছে, কিন্তু আমি এখনও একটা গাছের একটা পালাও তো নাড়তে পারছি না। একজন পুরুষের বা একজন ছেলের কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত পথ চলতে, পুরো দেশ বিদেশ সব জায়গায়? বি অনেস্ট, ভেরি ওপেন মাইন্ডেড। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে বিশ্ব ঘুরে তাকে পরধর্ম সহিষ্ণুতা রাখতে হবে। হি হ্যাজ টু বি ভেরি অনেস্ট। এবং অনেকে আমাকে প্রশ্ন করে পৃথিবীর এতগুলো দেশ ঘুরেছেন, কোথাও বিপদে পড়েছেন? না, কোথাও না, একমাত্র ভারতে ছাড়া, তাও 2023-তে এই একবারই পড়েছি। 33 বার গিয়ে শেষবারে একবার একটা ঝামেলায় পড়েছিলাম, যখন আমার জন্মদেশের নাম তারা খুঁজে পেয়েছে, এই লোকটার অরিজিনাল কিন্তু ওখানে। তখন কিন্তু দাদারা কিন্তু অনেক কষ্ট দিয়েছিল আমাকে। যে কোনো একজন পুরুষ আমি মনে করি যদি অনেস্ট হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়, আর আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে, চোখ নামিয়ে যে কথা বলবে ওকে কখনোই বিশ্বাস করবে না, যত ভদ্র হোক। আর যত এই যে হাত যত কচলাক আর চোখ নিচে নামাবে, নো হি ইজ নট অনেস্ট। হি শুড বি স্ট্রাইট লুক অ্যাট ইউর আইজ, একদম চোখে চোখ রেখে, এটাই। এবং কোনো মেয়েকেও যদি তোমার যদি প্রেম প্রস্তাব করতে হয়, প্রেমেরও একটা প্রস্তাব আছে তো না, পঞ্চশালা প্রস্তাবনা, এইটাও একটা প্রস্তাবনা। এই প্রস্তাব করতে হলেও ওই মেয়েটার চোখের দিকে তাকাতে হবে, একদম চোখের দিকে তাকিয়ে। বনি আমিন এখন থেকে 37 ইয়ার্স আগে ভেরোনিকাকে বলেছিল আমি তোকে ভালোবাসি, আর ভেরোনিকাও তার চোখটা ছলো ছলো করে উঠেছিল, বলেছিল, ওই ইংরেজিতে বলছিল, যেহেতু সে ইংরেজি সাহিত্যের মেয়ে, আমাকে বলল ইউ গিভ মি হাউস, আই উইল গিভ ইউ এ হোম। তো আমি বললাম হাউস আর হোম তো এক। বলে না না চান্দু, হাউস হচ্ছে তুমি আমাকে ঘর দাও, আমি তোমাকে সুখ দেব। স্যার, এই সুখের পেছনে এখনকার সময়ের বড় একটা অংশ অর্থনৈতিক মুক্তি বা অর্থনীতিকে খুব মেজর ইস্যু হিসেবে দেখে। আমি মনে করি অর্থনৈতিক মুক্তি এবং সুখের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চাহিদা কম থাকতে হবে। আমারও তো জীবনে উত্থান পতন ছিল, আমিও তো কিছু কষ্টের বাঁক পেরিয়ে আমি এসেছি। কিন্তু আমার স্ত্রী ওই সামান্য ওই যে চাহিদাটা যে কম, এই চাহিদা কমের জন্যেই আমি কখনো উপলব্ধি করিনি বা অনুভব করিনি যে আমার কষ্টের রাস্তা পার হচ্ছে। আমি আবার বলছি, অর্থনৈতিক মুক্তি বা সুখের জন্য চাহিদাটা কম থাকতে হবে। প্রতি বেলা বিরিয়ানি খাওয়া যায় না, গরুর মাংস খাওয়া যায় না, মাঝে মাঝে জল ভাত, ডাল ভাত, দ্যাটস ইট, দ্যাট ক্যান কিপ ইউ হ্যাপি। কখনো কি এই যে 37 বছরের পথ চলা মধ্যে কারো প্রেমে পড়েছিলেন কিনা, বা কখনো মনে হয়েছে একটু বিভ্রান্ত হয়েছিলেন কিনা, বা হলেও সেখান থেকে কিভাবে নিজেকে উত্তরণ করেছেন, বা সেই প্রেমে পড়াটা আসলে অন্যায় কিনা? টু বি অনেস্ট, আমি মনে করি মিলিয়ন লোকে আমার এই শোটা অনেকে দেখবে। ইয়েস, একটা প্লেন স্মুথভাবে চলে, তারপরও ইয়ার পকেটে গিয়ে ধাক্কা খায় না, বলে বাম্পিং হচ্ছে। বনি আমিনও এই স্মুথ প্লেনে করে যাওয়ার সময় কিছু বাম্পিং হয়েছিল। সুন্দরীরা মাঝে মাঝে আমাকে একটু তটস্থ করে দিয়েছিল, বাট নাটাই ছিল ভেরোনিকার হাতে। দ্যাট ওয়াজ ভ্যারি ট্রু। 40-তে নটি, এটা অনেকে হয়েছে, আমি তার ব্যতিক্রম নয়। তবে আমি উত্তরণ এটাকে আমি পার হতে পেরেছি, দ্যাটস অনলি ফর মাই ওয়াইফ ভেরোনিকা। 5ই আগস্ট পরবর্তী যে ছাত্র সংগঠন তৈরি হয়েছিল এনসিপি,
তার বড় একটা অংশ নেতারা আপনাকে ভীষণ পছন্দ করতো, আপনার সাথে কেউ কেউ দেখাও করেছে, কথা বলেছে। তাদের উত্তরণের জায়গাটা কি দেখছেন এবং তাদের ভবিষ্যৎ কি দেখছেন? ওরা পথহারা যুবক, ওরা পথ হারিয়ে ফেলেছে। ওদের যে একটা ভবিষ্যৎ ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, এই উজ্জ্বল ভবিষ্যৎটা এই মঙ্গোলিয়ার তৃণভূমির সে সবুজ তৃণতে এরা তৃণলতা খেতে 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 অনেক দূরে চলে গেছে। কিছুদিন পরে ওদেরকে আর দেখা যাবে না। এক কথা একটু উত্তর দিবেন, বাংলাদেশের যদি পরিবর্তন চান কোন বিষয়টার পরিবর্তন করবেন সবার আগে? শিক্ষা, সর্বক্ষেত্রে শিক্ষার যে কাঠামো এটাকে চেঞ্জ করতে হবে এবং শিক্ষকদের বেতন বাড়ানোর আগে দেখতে হবে ওই শিক্ষকের যোগ্যতা আছে কিনা শিক্ষা দান করার। বাংলাদেশে এই মুহূর্তে কাকে সবচেয়ে যোগ্য নেতা মনে হয়? এটা বড় জটিল, এটা একদমই বড় জটিল, এই প্রশ্নের উত্তর আমি দেব না। এনসিপির সবচেয়ে দূরদর্শী ছাত্রনেতা কাকে মনে হয়? একটা ছেলে আছে হাসনাত আবদুল্লাহ, আমার ভালো লাগে। কেন ভালো লাগে জানি না। ও কিন্তু এখনও মঙ্গোলিয়ার ওই তৃণভূমির যে ঘাস, ও ঘাস খেতে খেতে হারিয়ে যায়নি, এখনও ওর সামনে সামনে ঘুরছে, ভালো লাগে। আর একটা মেয়ে আছে যারা তাসনিম, সে মেয়েটাও ভালো, ওদের ভালো লাগে। বাংলাদেশের কোনো দায়িত্ব নেওয়ার সুযোগ থাকলে, অস্ট্রেলিয়া ছেড়ে যদি বলে বনিয়ামিন বাংলাদেশে চলে আসেন, কোন সেক্টরের দায়িত্ব নিতেন? আমি প্রথম নিতাম পাসপোর্টের দায়িত্ব। এই পাসপোর্টকে আবার সারা বিশ্বে সম্মানিতভাবে তুলে ধরার সে দায়িত্ব আমি নিতাম। রোহিঙ্গা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো, কি সিদ্ধান্ত নিতেন? এটার জন্য আমি আমার প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক যতটুকু সম্ভব এদেরকে আবার প্রতিস্থাপন করার মতো চেষ্টা করতাম। সম্ভব হতো কিনা জানি না, চেষ্টা করতাম। ভারত বাংলাদেশের এই যে একটু বৈরিতার জায়গা, এটাকে আপনি কোন চোখে দেখছেন? আমরা কিছু কিছু ক্ষেত্রেই আমরা আসলে ভারত কর্তৃক আমরা খুব নীরবে শোষিত, নীরবে শাসিতও বটে। সামনের নির্বাচন কতটা হওয়ার আশঙ্কা আছে? নির্বাচনটা আমি বনিয়ামিন আবার বলে রাখছি, 2028-এর আগে নির্বাচনটাকে আমি চিন্তাই করি না। 2026-এ নির্বাচন না প্রহসন, সেটাই আসুক না। আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শক, বি অনেস্ট অলওয়েজ, আর কাউকে ভয় পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি সৎ থাকবেন, সত্য কথা বলবেন, আপনি কখনোই আপনার বলে যাওয়া কোনো কথা আপনি ভুলবেন না।